হাসপাতালের করিডোরে ঢুকতে ঢুকতে রজত কাকুকে ঘাড় নামিয়ে বসে থাকতে থাকতে দেখছিলাম। হন্তদন্ত হয়ে সেদিকেই ছুটলাম। হাত পা তখনও কাঁপছে আমার। মনের ভিতরে অদ্ভুত একটা নিঃশ্বাস ওঠানামা করছে। গলাটা যেন শুকিয়ে যাচ্ছে, বারবার ঢোক গিলেও ভিজিয়ে উঠতে পারছি না। প্রচুর ঘাম হচ্ছে গল গল করে। রজত কাকুর পাশে বসে ওনার কাঁধে হাত রাখতেই উনি হাউ হাউ করে কেঁদে ফেললেন। আমার চোখ ফুটে জল বেরিয়ে আসলো। উনি বললেন, এখনই মৃণাল গেল, টাকা পয়সা ফর্মালিটি সব সারলে তবেই ওরা বডিটা দেবে। মনকে কিছুতেই শক্ত করতে পারছি না। ওই ফুটফুটে ছেলে মেয়ে দুটোর কি হবে বলো তো? কথাটা শুনে আমারও ভেতরটা কেঁপে উঠল। সত্যিই কি পান্নাকে আজ এই অবস্থায় দেখব? দেখতে কি পারবো চোখে একটা জলজ্যান্ত মানুষ এক রাতে ডেড বডিতে পরিণত হয়ে গেল? রক্তিক সম্পর্ক না হলেও পান্নার সাথে আমার সম্পর্কটা সে জ্ঞান হওয়া থেকে। আমার বেস্ট ফ্রেন্ড সবাই দেখে বলতো পান্না আর পিয়ালকে দুই বোনই মনে হয়। তার কারণ ছিল অবশ্য আমাদের দুজনের গায়ের রং উচ্চতা প্রায় এক। আমরা পোশাক আশাকও একই ধরনের পছন্দ করে কিনতাম, এমনকি চুলও এক ধরনের কাটতাম। আসলে যবে থেকে ক্রাইম ব্রাঞ্চ জয়েন করেছি তবে থেকেই আপাতমস্তক পাল্টে ফেলেছি নিজেকে। এখন আমার চুল কাঁধ পর্যন্ত ছোট করে কাটা, জিন্সের সাথে আন্ডার সেট করে শার্ট পরতে হয়। আর পান্না বরাবর শাড়ি সালোয়ারেই স্বাচ্ছন্দ্য বোধ করত। হ্যাঁ, তবে পুরোটাই অর্জুনের উৎসাহ আর সাপোর্টের ফল। বিয়ের পর আমাকে নিয়ে অর্জুন বেঙ্গালুরু শিফট করে যায়। তখন বয়স আমার বেশ কম ছিল। অর্জুন ফরেন্সিক ডিপার্টমেন্টে আছে, তাই ওই আমাকে গাইড করে চাকরির জন্য। ওখানে গিয়ে আমার শ্বাস পোশাক অনেকটাই পাল্টে গেছে। আর পান্নার বিয়ে কলকাতাতেই, এমনকি এক পাড়াতেই হয়, মৃণালদার সাথে। তাই খুব একটা পরিবর্তন হয়নি ওর মধ্যে। তারপর বিয়ের 9 বছর হয়ে গেছে, এখনো সন্তানের সুখ পাইনি আমি আর অর্জুন। কিন্তু পান্নার বিয়ে আমার পরে হলেও 2 সন্তানের মাও। প্রথম সন্তান ধ্রুব যখন হয় তখন জানা যায় ও অটিজমের শিকার। তবুও পান্না অদ্ভুত মনের জোর নিয়ে ধ্রুবকে মানুষ করতে থাকে। এর ঠিক 2 বছর পরই ওদের ঘর আলো করে আসে মিষ্টি। তারপর পান্না আর মৃণালদা সুখেই ছিল। কাজের প্রচুর চাপ, তাই আমার কলকাতা আসা হয় না। বাবা মারা যাওয়ার পর মাকেও বেঙ্গালুরু নিয়ে চলে গেছি। কিন্তু আমরা ভিডিও কলে নিয়মিত যোগাযোগ রাখতাম। বছরখানেক থেকেই খুব চিন্তিত দেখাতো পান্নাকে। চোখের তলায় কালি পড়েছিল, চেহারায় বদল আসছিল। অনেকবার করে ডাক্তার দেখাতে বলেছিলাম, অতটা গুরুত্ব দিইনি। ভাবতাম ধ্রুবকে নিয়ে একটা চিন্তা তো ওর আছেই। আজ ভোর রাত্রে খবরটা পেয়েই ফার্স্ট ফ্লাইটেই এসেছি। অর্জুন পরে আসবে। আমি তো ভেবেছিলাম দেরি হয়ে গেল, শেষ দেখা বুঝি দেখতে পাবো না। কিন্তু রজত কাকু ফোনে বললেন এখনও নার্সিং হোমে, তাই সোজা এখানেই চলে এলাম। এতটা দেরি কেন, কতটা এতক্ষণে মাথায় এলো? রজত কাকুকে জিজ্ঞেস করলাম, কাকু পান্নাকে কি ভর্তি করেছিল রাত্রে? না রে, এখানে আসার সাথে সাথেই বলে দিল সব শেষ হয়ে গেছে, প্রায় 8 ঘন্টা আগেই। আন্নার কোনো ফল হয়নি। তারপর তো তোকে ফোন করলাম। তুই আর পান্না ছাড়া আমার আর কে আছে বল? কি হয়েছিল বলল, বমি করেছিল, ডাক্তার বলেছে অ্যাসিডিটি হয়েছিল, গ্যাস বুকে আটকে গেছে। তাহলে ডেথ সার্টিফিকেট দিতে এত দেরি করছে কেন? জানি না মা, কিচ্ছু আর ভাবতে পারছি না। আচ্ছা কাকু তুমি একটু বসো, আমি ভেতর থেকে দেখে আসছি। মৃণালদা নিশ্চয়ই ভেতরে আছে, দেখি কোনোভাবে অপদস্থ করছে কিনা নার্সিংহোম। না হলে এত দেরি হবার কথা তো নয়। রিসেপশনে জানালো মিসেস পান্না মৈত্রর মৃতদেহ মর্গে আছে, তাই ছাড়তে দেরি হচ্ছে। রিসেপশন থেকে রাস্তা দেখে দেওয়ার পর আমি মর্গের দিকেই এগোচ্ছিলাম। করিডোরটা বেশ ফাঁকা। এটা বোধহয় নার্সিংহোমের পেছন দিক। যাচ্ছি তো যাচ্ছি, রাস্তা শেষ আর হচ্ছে না।
হঠাৎ খুব শীত শীত লাগতে শুরু করলো। মে মাসের বীভৎস গরম, এখন এত শীত লাগছে, ভাবলাম এসিতে থাকার জন্য হয়তো, কিন্তু পরের মুহূর্তে বুঝলাম একটা ঠান্ডা বাতাস আমাকে ঘিরে আসছে। ঠিক পরের মুহূর্তে টের পেলাম কেউ যেন পেছন পেছন আসছে। ঘুরে তাকালাম, না, কেউ নেই। আবার যাচ্ছি, ভীষণ বেশি শীত করা শুরু করে দিয়েছে। পেছনে পায়ের আওয়াজ আসছে। সাহসটা আমার বরাবরই বেশি। আবার ঘুরে তাকালাম, জমাট অন্ধকার। গোটা করিডোরটা জুড়ে এতটা অন্ধকার আমি পেছনে ফেলে এলাম, বিশ্বাসই হচ্ছে না। আবার ঘুরে এগোতে যাব, মনে হলো কে যেন ওই অন্ধকার থেকে আমাকে আওয়াজ দিচ্ছে, আমার নাম ধরে ডাকছে, পিয়াল। ঘুরে দেখার চেষ্টা করছি, দেখতে পাচ্ছি না, তাও আওয়াজ দিলাম, কে কে ওখানে? কোনো সাড়া নেই। আবার ঘুরে যেতে যাব, তখনও, পিয়াল পাখি শোন না। এবার আমার বুকটা কেঁপে উঠল। পান্না ডাকছে। তখন আমার মাথায় সেই কথা আর নেই যে পান্না আর পৃথিবীতে নেই। পান্নার ওই ডাক অবহেলা করার ক্ষমতা আমার নেই। ওর এই ডাকটাকে আমি সব কিছু ছেড়ে আসতে পারতাম, কিন্তু ও তো কখনো ডাকেনি এইভাবে আমাকে। সেই ছোটোবেলায় ডাকতো, আর আমি পড়াশোনা খাওয়া দাওয়া ছেড়ে পান্নার কাছে চলে যেতাম। এতটুকু আঁচল লাগলেও পান্না আমায় ডাকতো। আমি বিরক্ত হয়ে বলতাম, এত নাকা কেন? এইটুকু লেগেছে, একটু সহ্য করতে পারছিস না? আমি পারবো না ব্যান্ডেজ লাগাতে, যা কাকুকে বল গিয়ে। তারপর আমাকে আদরের সুরে বলতো, ও পিয়াল পাখি শোন না, খুব ব্যথা করছে রে। ব্যাস, এই ডাক এড়ানোর সাধ্যই আমার ছিল না, আজও নেই। তাই মোহগ্রস্তের মতো ওই অন্ধকারের দিকে আমার ছুটে যাচ্ছিলাম পান্নার খোঁজে। পান্না, তুই কোথায়? তোকে দেখতে পাচ্ছি না কেন? দাঁড়া, আমি আসছি। তোর কি খুব কষ্ট হচ্ছে পান্না? কোনো সাড়া আর আসছে না, কিন্তু আমি এগিয়ে যাচ্ছি, মনে হচ্ছে যেন এক হাত দূরে গেলেই পেয়ে যাব। হঠাৎ বাঁ পাশের গলি দিয়ে একটা আলো ঠিকরে আসতে লাগলো। ওই দিকে গিয়ে দেখলাম শেষ প্রান্তে মৃণালদা আর একজন লোক কিছু কাগজপত্র নিয়ে দাঁড়িয়ে কথা বলছে। থামিনি আমি, এখনও হাঁটছি। হঠাৎ খেয়াল করলাম আর ঠান্ডা লাগছে না, বরং সাংঘাতিক ঘেমে গেছি। আমি কোথায় যাচ্ছিলাম এত হন্তদন্ত হয়ে? মৃণালদা কাগজগুলো হাতে নিয়ে পকেটে ঢোকালো। এবার এদিকেই আসছে। আমি এগোচ্ছি মৃণালদার দিকে। কিছুটা সামলেছি নিজেকে, কিন্তু বুকের ভিতর একটা সাংঘাতিক মোচড় অনুভব করছি। হঠাৎ দরজা দিয়ে একটা স্ট্রেচার এসে আমার পথ আটকে দাঁড়ালো। এবার আর সামলাতে পারলাম না নিজেকে। সামনে আমি কাকে দেখছি? পাথরের মতো শোয়ানো আছে আমার পান্নাকে। ফ্যাকাশে মুখ, হলদে হলদে ঠোঁট ফাঁক হয়ে গেছে, অন্যরকম লাগছে। না, এটা আমার পান্না হতে পারে না। ভাবলাম একবার ঝাঁকিয়ে ডাকলে বোধহয় উঠবে ঠিক। ঝাঁকাতে যাব, তখন মৃণালদা আমাকে ধরে নিল। মৃণালদার দিকে তাকাতে দেখলাম মৃণালদার চোখের জল। আমিও ওর নিজেকে ঠিক রাখতে পারলাম না। বুক থেকে ওই মোচড়টা কান্না হয়ে বেরিয়ে আসতে লাগলো। করিডোরে প্রতিধ্বনিত হতে লাগলো আমার কান্না। বাড়িতে এলাম। মা আর অর্জুনও কিছুক্ষণের মধ্যেই এসে পড়বে। রজত কাকু বার্নিং ঘাটে গেছে মৃণালদার সাথে। বাচ্চাগুলো দেখে কষ্ট পাবে, তাই বাড়িতে বডি না এনে সোজা সচনেই চলে গেছে ওরা। আমি ভেবেছিলাম একেবারে বাচ্চাগুলোর সাথে দেখা করেই ঢুকবো, কিন্তু সাহস জোগাতে পারছি না ওদের সামনে দাঁড়াবার। স্নান সেরে শুয়ে পড়লাম বিছানায়। শরীরে কেমন ক্লান্তি ভর করে আছে, আর নার্সিংহোমের পান্নার ওই ডাকের কথা ভুলতে পারছি না। বালিশে মাথা দিয়ে শুয়ে আছি। জানলা দিয়ে বেশ ফুরফুর করে হাওয়া আসছে। শীত শীত লাগছে, চাদরটা আলগোছে টেনে গায়ে দিলাম। চোখ বুজে আসছে। হঠাৎ ঘাড়ের কাছে ঠান্ডা নিঃশ্বাস আর ফিসফিসানি আওয়াজ, পিয়াল পাখি একটু শোন না রে। আবার পান্না ঠিক যেন আমার পাশে এসে শুয়েছে, আর এবারেও আওয়াজটা সেই কষ্ট মাখানো কান্না ভেজা। আমি ঘুরে দেখতে যাব, এমন সময় কলিং বেলের আওয়াজ, একবার দুবার। এবার চোখ খুলছি অনেক কষ্টে। ও তাহলে স্বপ্ন ছিল। তাড়াতাড়ি উঠে দরজাটা খুললাম। অর্জুন এসেছে, সাথে রজত কাকু।
তার মানে সব জ্বলে পুড়ে ছাই। অর্জুন বলল, কাকুকে এখানেই নিয়ে এলাম, বাড়িতে একা রাখা উচিত নয়। হ্যাঁ, ভালো করেছো, আমিও এই কথাটাই ভাবছিলাম। আর মা কোথায়? মা বলল ঘরে ঢোকার আগে পান্না শ্বশুরবাড়িতে দেখা করে আসছে বাচ্চাগুলোর সাথে। মনে মনে ভাবলাম, ভালোই করেছে মা, একবার যাওয়া দরকার ছিল। ওদের পেছন পেছন মানি পিসি ঢুকল। মানি পিসি আমাদের বাড়িতে আর পান্নাদের বাড়িতে আমাদের ছোটবেলায় সময় থেকেই কাজ করে। মা বোধহয় ফোন করেছিল যে আমরা এসেছি। মানি পিসির হাতে 2টো খাতা বইয়ের মোট। জিজ্ঞেস করে জানলাম যে পান্নার শ্বশুরবাড়ির কাজের লোক এগুলো দিয়েছে। পান্নার শাশুড়ি ঘর পরিষ্কার করে বাজে পুরনো খাতা বই যা বেরিয়েছে সব ফেলে দিতে বলেছিল। মানি পিসির ভাইয়ের পুরনো কাগজ দিয়ে ঠোঙা বানিয়ে বিক্রি করে, তাই কিনে নিয়েছে। মনে একটু খটকা লাগলো, বাড়িতে এত বড় একটা বিপর্যয়, এখন ঘর পরিষ্কার করাটা কি স্বাভাবিক? মা আসার পর বলল, বাচ্চা দুটো খুবই খারাপ অবস্থা। ধ্রুব তো কথা বলতেই পারে না, তাই শুধু কাঁদছে আর খাওয়া দাওয়া বন্ধ। আর মিষ্টির সাথে দেখা করা সম্ভব হয়নি। ওকে ডাক্তারের কাছে নিয়েই যাবে মৃণালদা। কথা বলছে না, আগাতা সামলে পারছে না বোধ হয়। সন্ধেবেলা আমি নিজেই পান্নার শ্বশুর বাড়ি গেলাম। খুব একটা আশা হয়নি, কোনো দিনই হাতে গোনে থেকে 2-3 বার মাত্র। কলকাতায় তো 3 বছর পরে এলাম। গিয়ে দেখলাম বাড়ি বেশ টিপটপ সাজানো। দেখেই বোঝা যাচ্ছে সারা বাড়িতে পান্নারই ছাপ ছড়ানো আছে। মিষ্টি টেবিলের সামনে বসেছিল মাথা নিচু করে। আমাকে দেখে ওর বাবার দিকে তাকালো, তারপর এক ছুটে ঢুকে গেল ভিতরের ঘরে। মৃণালদাকে খুব বিধ্বস্ত দেখাচ্ছে। কিছুক্ষণ কথা বললাম মৃণালদার সাথে, পান্নার স্মৃতির কথা, ওদের ভালোবাসার কথা, আর একবার মাত্র বমি করে এইভাবেই সবাই ছেড়ে চলে যাবার কথা। পান্নার শাশুড়ি একজন পুরোহিতের কাছে কথা বলতে ব্যস্ত। ধ্রুবকে একজন মহিলা খাওয়ানোর চেষ্টা করছিলেন, কিন্তু কিছুতেই খাচ্ছে না। হঠাৎ পান্নার শাশুড়ি ধমক দিয়ে উঠলেন, খাচ্ছি না যখন তখন এত খোসামত করার দরকার নেই, থাক, পেটে কিল মেরে খিদে পেলে নিজেই খাবে। ভীষণ বাজেভাবে কথাগুলো শোনালো। তারপর অবশ্য আমাকে দেখে কথা পাল্টে ফেললেন উনি। একে মন মেজাজ ভালো নেই, তার মধ্যে জোর করো না মালতী, দেখছো তো খেতে চাইছে না। এবারও মনে আমার বেশ খটকা লাগলো। পান্নার শাশুড়ি ঠিক কী ধরনের মানুষ? পান্নার মুখে শাশুড়ির কথা খুব একটা শুনিনি। ফেরার পথে রজত কাকুর কটা জামা কাপড় নেবে বলে পান্নার বাড়িতে গেলাম। গিয়ে দেখি কত স্মৃতি জড়িয়ে আছে শৈশবের আর কৈশোরের। পান্নার পড়ার টেবিলে কত ডায়েরি। আগে ডায়েরি লিখতে পান্না, প্রত্যেকটা দিনের প্রত্যেকটা ঘটনা। দেওয়ালে অনেকগুলো ছবি, তার মধ্যে আমার আর পান্নার একটা ছবি বড় করে বাঁধানো, আমি ওর জন্মদিনে দিয়েছিলাম। ছবিটার উপরে গোটা গোটা অক্ষরে লেখা পায়েল অ্যান্ড পান্না। ছবিটার উপর হাত বোলাচ্ছিলাম, আবার একটা অদ্ভুত অনুভূতি ঘর ঠান্ডা হয়ে আসছে। এর আগেও এরকম হয়েছে, তাই তাড়াতাড়ি বেরোনোর জন্য দরজার দিকে এগোলাম। দরজাটা একটা দমকা হাওয়ায় বন্ধ হয়ে গেল। আমার ভয়ে হাত পা কাঁপছে। দেওয়াল থেকে আমার আর পান্নার ছবিটা পড়ে ভেঙে গেল। ভালোভাবেই বোঝা যাচ্ছে এবারের উপস্থিতিটা আরও জোরালো। আশেপাশেই কেউ ঘুরছে। দরজাটা খুলে গেল। আমি ছবির ভাঙা কাজগুলো তুলব বলে নিচু হয়েছি, বুকটা ছ্যাদ করে উঠল। ভাঙা কাজে পরিষ্কার দেখতে পাচ্ছি আমার পেছনে পান্না দাঁড়িয়ে আছে। আলু থালু পিঠ পর্যন্ত খোলা চুল, নীল রঙের ডুরে তাঁত শাড়ি। কপালের কাজটা অন্যরকম, অনেকটা নার্সিংহোমে যেমন দেখেছিলাম সেরকম। ঠোঁটটা হলদে। ঘুরে দেখলাম কেউ নেই, অথচ কাছে পরিষ্কার আমার পেছনেই দাঁড়িয়ে আছে। এবার বলল, পিয়াল পাখি, তুই আমার একমাত্র আশা রে, ছেলে মেয়ে দুটো খুব কষ্টে আছে। আর বলতে বলতেই চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। আমারও কান্না আসছে। কি হচ্ছে? এটা সত্যি না আমার মনের ভুল? সত্যি কি দেখছি আমি পান্নাকে? আমি কাঁদতে কাঁদতে নিজেই নিজেকে বললাম, আমি কি পাগল হয়ে যাচ্ছি, না তুই সত্যি আছিস? আবার ঠান্ডা বাতাস গোটা ঘরে আমাকে ঘিরে ঘুরতে লাগলো।
এবার প্রতিধ্বনির মতো ঘুরে দূর থেকে আওয়াজ আসলো, তোর বিশ্বাস হচ্ছে না পিয়াল? আমার ছেলে মেয়ে দুটো সত্যি কষ্টে আছে, তুই ওদের একা ফেলে চলে যাস না। এই কথাগুলো শেষ হতে না হতেই একটা ঠান্ডা হাত আমার কাঁধে হাত রাখলো। আমার সারা শরীরে কারেন্ট খেলে গেল যেন। আমার মাথা ঘোরাচ্ছিল, তাও কোনো রকম নিজেকে সামলে ফিরে এলাম বাড়ি। আমাকে এতটাই বিধ্বস্ত দেখাচ্ছিল যেসব ঘটনাগুলো বলতেই হলো, কিন্তু বলাই সার কেউ বিশ্বাস করলো না। বিশেষ করে অর্জুন বলল, জানি তুমি একটা আঘাত পেয়েছো, কিন্তু ভেঙে পড়লে তো চলবে না পিয়াল। সবসময় এক কথা ভাবছো, তাই এইসব ভুলভাল চিন্তা মাথায় আসছে। কিন্তু মৃণাল ফোন করেছিল, বলে পরশু পান্নার কাজ থাকতে আমাদের থাকতেই হবে। তাহলে রজতদার সাথে আমি না থাকি, না হলে উনি একা পড়ে যাবেন। তাছাড়া 3 দিনে ওরা শ্রাদ্ধ করছে, কেন কে জানে। আমি অর্জুনকে বোঝাবো ভাবছিলাম, এমন সময় মানিপিসি বেরিয়ে যাচ্ছিল। মানিপিসিকে দেখে একটা কথা মনে পড়ে গেল। সঙ্গে সঙ্গে ছুটলাম মানিপিসির পিছনে। মানিপিসি, তুমি যে বই খাতাগুলো পানাদের বাড়ি থেকে নিয়ে গিয়েছিলে, তাতে ডায়েরি ছিল না? আমার ওগুলো চাই, খুব দরকার। হ্যাঁ, তা তো ছিলই। আচ্ছা, তোমাকে আমি কাল সকালেই এনে দেবোক্ষণ। রাতের বেলায় অর্জুনকে বোঝালাম যে একবার অন্তত আমাদের বাচ্চাগুলোর কথা ভাবা উচিত। আমি কি এতটাই ভুল দেখব? কিন্তু অর্জুন কিছুতেই শুনল না। কিন্তু আমার সারা রাত ঘুম এলো না, কারণ আমি জানি ওই ছোঁয়ার অনুভূতি ভুল নয়। পরিষ্কার পান্নার আওয়াজ, ওর ছোঁয়া আমার ভুল হতেই পারে না। সকালে অর্জুন বেরোলো, দুপুরে আমাদের ফ্লাইট। তার আগে ওর কি একটা কাজ পড়েছে, সেটা সারতে গেল। এদিকে মানিপিসি ডায়েরিগুলো এনে দিয়েছে আমাকে। আমি সেগুলো পড়তেই ব্যস্ত হয়ে পড়েছি। একটা একটা পাতায় যেন জীবন্ত ঘটনাগুলো লিখে রেখেছে পান্না। বিয়ে, আনন্দ, ধ্রুবর আশা, ধ্রুবকে ঘিরে চিন্তা, তারপর মিষ্টির জন্ম, এবার বোধহয় দুঃখ শেষ। কিন্তু এরপর থেকে বেরিয়ে আসলো অনেক কথা। পান্নার শাশুড়ির দিনের পর দিন ধ্রুবকে অবহেলার কথা। মিষ্টিকেও খুব একটা মানতে পারতেন না উনি। ওনার একজন সুস্থ সবল নাতির চাহিদা যে কিনা ওনার বংশকে আগে বাড়াবে। শেষ ডায়েরিটাতে অনেক কষ্ট সহ্য করার কথা পান্নার, ধ্রুবকে বাঁচিয়ে রাখার লড়াই, এমনকি মৃণালদার দ্বিতীয় বিয়ের কথা ভাবার উল্লেখও রয়েছে। এগুলো পড়ে আমি অবাক। কই, এত বছরে একবারও তো পান্না আমাকে এইসব কথা বলেনি। সব কিছু মুখ বুজে সহ্য করে গেছে। না, এবার আমি নিশ্চিত কিছু ব্যাপার তো আছেই। বাচ্চাগুলো নির্ঘাত বিপদে আছে। এমন সময় রজত কাকু এসে আমার হাতে একটা সোনার চেন দিয়ে বলল, এটা পান্নার চেনটা, ও সব সময় পরতো। দাহ করার আগে খুলে দিয়েছিল ওরা। তুই রাখ, আমি আর কোথায় রাখবো। হাতটা দিয়ে কাকু চলে গেল। হাতটার দিকে তাকিয়ে কিছুক্ষণ ভাবলাম বসে। কেমন একটা গন্ধ বেড়েছিল, টকটক গন্ধ। ড্রয়ারে ভরে রেখে বাইরে আস্তে আস্তে শুনলাম মা আর মানিপিসি আলোচনা করছে যে 3 দিনের শ্রাদ্ধ অনুষ্ঠান সাধারণত অপঘাত মৃত্যুতেই হয়। এক্ষেত্রে তো স্বাভাবিক মৃত্যু, তবে এত তাড়াতাড়ি শ্রাদ্ধতে কেন? এই কথাগুলো কানে আসতেই মাথায় বজ্রাঘাত হলো। তবে কি পান্নার মৃত্যু স্বাভাবিক নয়, আত্মহত্যা? এমন সময় অর্জুনের ফোন। নিশ্চয়ই তৈরি হয়েছি কিনা জানার জন্যই ফোন করেছে। হ্যালো পিয়াল, দেখো, তোমার কথায় প্রথমে বিশ্বাস হয়নি ঠিকই, কিন্তু তোমার এতটা কনফিডেন্স আর বাচ্চাগুলোর প্রতি কনসার্ন দেখে নিজেকে আটকাতে পারিনি। তুমি সত্যিই পান্নাকে দেখতে পাচ্ছ কিনা জানি না, তবে তৈরি হয়ে নাও, অনেক কাজ আছে। আমি তো চলে যাচ্ছি, আমার আর থাকা সম্ভব নয়, কিন্তু বাকি কাজটা তোমাকে একাই করতে হবে। আমি জানি তুমি পারবে। নার্সিংহোমের একজনকে গোপনে টাকা খাইয়ে জানলাম পান্নার বডির পোস্টমর্টম হয়েছিল, ওর মৃত্যু স্বাভাবিক নয়। এতটাই জানতে পেরেছি, বাকিটা জানা তোমার কাজ। বেস্ট অফ লাক। তাড়াতাড়ি তৈরি হয়ে নিলাম। মিস্টার রাজীব দা এর সাথে ফোনে কয়েকটা কথা সেরে নিলাম। উনি এখানকার ইনচার্জ। তাছাড়া বেঙ্গালুরু থেকে কলকাতায় এসে তদন্ত করার জন্য এতটা একটা সময় তো লাগেই।
কর্মবন্ধুদের সুবাদে সেটা পেতে অসুবিধা হওয়ার কথা নয়। প্রথমেই একবার পান্না শাশুড়ি বাড়ি যাব। বাচ্চাগুলোর সাথে দেখা করাটা মাস্ট। ওরা কিছু ক্লু দিলেও দিতে পারে। বাড়িতে এখনই কিছু জানাচ্ছি না। রজত কাকু আর আঘাত সহ্য করতে পারবে কিনা সেই কথা ভেবেই পান্নার শ্বশুর বাড়িতে পৌঁছে দেখলাম পান্নার শাশুড়ি একজন সাধুগোছের লোকের সাথে খুব গুরুত্বপূর্ণ আলোচনায় ব্যস্ত। কিছু ওনার মুখ দেখে, চোখ দেখে স্পষ্ট বুঝলাম যে উনি আমার আসতে দেখে বেশ বিরক্তি বোধ করেছেন। কোনো ব্যাপার না, এগুলো আমাদের কাছে কমন ব্যাপার। অপরাধীকে যে ধরতে এসেছে তাকে দেখে অপরাধী বিরক্ত হবে, এটাই স্বাভাবিক। ওইদিকে গ্রাহ্য না করে মৃণালদার কাছে গেলাম। আজ আরও বিধ্বস্ত দেখাচ্ছি। কীরকম পাগল পাগল অন্যমনস্ক হয়ে বসে কিছু একটা চিন্তা করছে। আমার ইচ্ছে তো করছে মৃণালদাকে সরাসরি জিজ্ঞেস করি কেন আত্মহত্যার কথাটা লুকালো সবার থেকে, কিন্তু যতক্ষণ না সঠিক প্রমাণ পাচ্ছি বলে লাভ নেই। মৃণালদা একাধিকবার ডাকার পরেও সাড়া দিচ্ছিল না। জোরে গলা ডাকায় সম্বিত ফিরল। সবাই তাকালো চমকে এদিকে। মৃণালদার যেন ঘুম ভাঙলো এমনভাবে বলল, ও পিয়াল, কখন এলে? মিষ্টির সাথে দেখা করবে তো? ও ভেতরের ঘরে আছে। আমি আর বাক্য ব্যয় না করে ভেতরের ঘরের দিকে গেলাম। মৃণালদার চেহারা অদ্ভুত লাগলো। বউ মরে যাওয়ার শোকের নাটক করছে নাকি সত্যিই অপরাধবোধে ভুগছে। ভেতরের ঘরে গিয়ে দেখলাম মিষ্টি এক করে মুখ গুজে বসে আছে। কোলে নিয়ে আদর করলাম, কিন্তু অনেকভাবে জিজ্ঞাসা করেও একটা কথাও মেয়েটা বলল না। আমিও আর বেশি জোর করলাম না। 5 বছরের বাচ্চা, তার উপর কেউ মনে মনে ভয় দেখিয়ে রেখেছে। আর বেশি স্ট্রেস দেওয়া ঠিক হচ্ছে না। ক্যাডবেরিটা দিয়ে বেরিয়ে যাচ্ছিলাম, দেওয়ালে পান্নার ছবিটা দেখে দাঁড়িয়ে পড়লাম। বিয়ের সাথে ছবি আগেও দেখেছি, কিন্তু এখন কেমন যেন জীবন্ত লাগছে, বিশেষ করে চোখ দুটো। ওখান থেকে বেরোলাম, বাইরে দেখলাম মালতী ধ্রুবকে টেবিলে নিয়ে এসেছে খাওয়ানোর জন্য, কিন্তু ধ্রুব ওই সাধুগোছের লোকটাকে দেখে খুব ভয় পাচ্ছে। আমি ধ্রুবকে ডেকে জানতে চাইলাম যে ভয় পাচ্ছে কেন, কিন্তু পান্নার শাশুড়ি বললেন, ও অচেনা লোক দেখলে একটু ভয় পায়, ওতে তোমার চিন্তার কারণ নেই কোনো। এরপর দেখলাম মালতী দুধ ভাত চটকে খাওয়ানোর চেষ্টা করছে, কিন্তু ধ্রুব খাচ্ছে না, বরং ছড়িয়ে একসা করছে। আমি মালতীকে বললাম, এখন বিকেল 5:30 বাজে, এখন তো ওর ভাত খাওয়ার কথা নয়। এই সময় পান্না ওকে আপেল সেদ্ধ খাওয়াতো, তুমি নিয়ে এসো, আমি খাওয়াচ্ছি। আপেল সেদ্ধ খাওয়াতে গিয়ে দেখলাম ধ্রুব লক্ষ্মী ছেলের মতো খেয়ে নিল। দরজার থেকে দাঁড়িয়ে মিষ্টি দেখছিল। আমি জিজ্ঞেস করলাম, তুই খাবে? ততক্ষণে পান্নার শাশুড়ি চলে আসায় ছুট্টে ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দিল। পান্নার শাশুড়ি ব্যাকাভাবে বলল, বাবা, তোমাকে তো দেখছি তোমার বন্ধু অনেক কথাই বলে রেখেছে, ছেলে কোন টাইমে কি খায় সেটাও। এবার আমার মাথা গরম হয়ে আসছে। এই মহিলার কোনো কথাই সহ্য হচ্ছে না। তবুও সামলে বললাম, না, সব আর কই বলল, যদি বলতো তাহলে আজকের দিনটা আসতো না, তবে যতটুকু বলেছে তা দিয়ে কাজ চালিয়ে নেব। উনি যেন তেলে বেগুনে জ্বলে উঠলেন। দেখো, তুমি কি সাইপার জানতে পেরেছো আমি জানি না, তবে আমাদের বাড়ির অবস্থা খুবই বিপর্যস্ত। বাচ্চাগুলো এখন আর শোক কাটিয়ে উঠতে পারছে না। আমার ছেলেটা পাগলের মতো হয়ে যাচ্ছে। ছেলেটা আবার বিয়ে দিতে হবে। কোনো রকম গোয়েন্দাগিরি আমি সহ্য করব না। তুমি এখন এসো, পারলে কাল শ্রাদ্ধে এসো, তবে শুধু খেতে, কোনো রকম অশান্তি বাড়াতে নয়। এবার আর মাথা ঠিক রাখতে পারলাম না। সোজা বলেই দিলাম, শুনুন মিসেস মৈত্র, কোনো অপরাধী চাপা থাকে না, আপনারটাও থাকবে না। আমি মুখোশটা টেনে খুলবই, আর ছেলের বিয়ের ভোজ দূরে থাক, আপাতত জেলের ভাত খাবার অভ্যেসটা করুন। এবার থেমে গেলেন উনি, নিজেকে সামলে বললেন, তুমি এখন এসো, মালতী ধ্রুবকে ভেতরে নিয়ে যাও। ধ্রুব কান্নাকাটি চিৎকার শুরু করে দিয়েছে, কিছুতেই যাবে না ভেতরে। আমি আর কথা না বাড়িয়ে বেরিয়ে এলাম। বাইরে আস্তে আস্তে দেখলাম মৃণালদা সেই একভাবেই বসে আছে। দরজায় বেরোতে বেরোতে শুনতে পেলাম পান্নার শাশুড়ি মৃণালদাকে বলছেন, নে হোট বাবু, গুরুদেব তাবিজটা দিয়ে গেলেন, পড়ে ফেল, আর কোনো দুরাত্মা তোকে ছুতে পারবে না।
আমার মাথায় হঠাৎ এলো তখন মৃণালদার সাথে কথা বলতে যাওয়ার নিজের বলল মিষ্টি ভেতরে আছে। কি করে জানলো যে মিষ্টির কথা? সাথে কথা বলতে এসেছি, আমি তো একবারও বলিনি। আমি আবার ঘুরে মৃণালদার কাছে গেলাম। মৃণালদা, তুমি কি করে জানলে যে আমি মিষ্টির সাথে কথা বলতে এসেছি? প্লিজ বলো মৃণালদা। কেন? পান্না বলেছিল তো তুমি আসবে। ঠিক তো, তার মানে পান্না মৃণালদাকে ওর অপরাধটা মনে করিয়ে রাখতে চাইছে, তাই এরকম অবস্থা। কি যা তা বলছিস, পাগল হলে নাকি? আর তোমাকে বললাম না তুমি এসো এখান থেকে। আমি পাত্রের মতো দাঁড়িয়ে আছি, চাইলেও যেতে পারছি না। মৃণালদা চিৎকার করে বলল, না না, পাগল নই, ও এখানেই আছে, যাচ্ছে না। তুমি চলে যাও। যাচ্ছ না কেন? আমি আর পারছি না, হয় আমাকে মেরে ফেলো, না হলে চলে যাও। হঠাৎ মনে হলো আমার ঠিক পেছনে কাউকে উদ্দেশ্য করে বলছে কথাগুলো। কে আছে? বুকটায় আমার মোচড় দিচ্ছে। মৃণালদার মায়ের মুখটাও শুকিয়ে গেছে। বুকে হাত রাখলাম যদি একটু জোর পায়। পেছন ঘুরে তাকাতেই যাচ্ছি, এমন সময় মৃণালদা অজ্ঞান হয়ে গেল। পেছন ঘুরে কিছু দেখতে পেলাম না। মৃণালদার শাশুড়ির বিরক্তিকর কথা শুনে বাইরে বেরিয়ে এলাম। বুকটা এত জোরে ধকধক করছে যেন কেউ হাতুড়ি পেটাচ্ছে। গেট দিয়ে বেরোতে যাব, দেখলাম বাগানে মিষ্টি দাঁড়িয়ে। এগিয়ে গেলাম, আমাকে হাত ধরে টেনে একটা গাছের সামনে নিয়ে গেল। ঠিক চিনি না গাছটা, ছোট্ট গাছ, ছোট্ট ছোট্ট গোলাপি গোলাপি ফুল ফুটে আছে। ভাবলাম ফুলটা নেবে হয়তো, তুলে দিতে যাচ্ছিলাম। গাছটাতে হাত দেওয়ার আগেই মিষ্টি আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে দৌড়ে ভেতরে চলে গেল। বোঝা গেল না ঠিক কি বলতে চাইল মেয়েটা। ঠিক তখনই মিস্টারদার ফোন এলো। ফোনটা তোলার সঙ্গে সঙ্গে যা শুনলাম তা শুনেই আমার রক্ত জল হয়ে গেল। সংক্ষেপে বলি, নার্সিংহোমের এক কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে পোস্টমর্টেম করে মৃত্যুর কারণ বিষক্রিয়া জানা গেছে। সম্ভবত আত্মহত্যা করেনি, খুন হয়েছে। কারণ যাতে পোস্টমর্টেম হয়েছে সেই কথা কেউ বুঝতে না পারে, তার জন্য কপালের স্টিচটা মেকআপ দিয়ে সযত্নে ঢাকা হয়ে গিয়েছিল। সেই কারণেই পান্নার মুখটা তখনও ওরকম লাগছিল। ওরা নকল ডেথ সার্টিফিকেট, মর্গের ডোম বরুদ্ধ আর ডাক্তারকে টাকা খাইয়ে তৈরি করে ফেলেছে। তাই প্রমাণ পাওয়া খুব কঠিন। বাড়িতে পৌঁছলাম, অর্জুনকে পুরোটা জানালাম ফোনে। অর্জুন একটা আইডিয়া দিল যে এমন কোনো জিনিস যদি থাকে যাতে ওই খাবার লেগে আছে যেটাতে ওরা বিষ মিশিয়েছিল, তাহলে বিষটাকে সেটাও ফরেন্সিক বার করে নেবে, আর ডেড বডিতে যে বিষ পাওয়া গেছে তার সাথেও ম্যাচ করা যাবে। কিন্তু এখন কি এরকম কোনো জিনিস পাওয়া সম্ভব? পান্নার শাশুড়ি আগেই সব কাগজপত্র পরিষ্কার করে ফেলেছে। খাবারের চিহ্ন কি রাখবে? রাত্রে খাওয়া দাওয়ার পর ছাদে পায়চারি করতে করতে ভাবছিলাম কি করা যায়, কিভাবে এই অপরাধীগুলোকে ফাঁদে ফেলা যায়, আর ওই শিশু দুটোকে কীভাবে বাঁচানো যায়। হঠাৎ তখন ফোনটা বেজে উঠল। এত রাতে আবার কে? ফোনটা তুলতে গিয়ে গাটা ছ্যাদ করে উঠল। স্ক্রিনে পান্নার নাম ভেসে উঠেছে। এটা কি করে হয়? তাও কাঁপা কাঁপা হাতে ফোনটা তুললাম। হ্যালো। কোনো আওয়াজ নেই। আবার বললাম, এবার একটু সাহস নিয়েই বললাম, হ্যালো, কে? পান্না? এবার ফিসফেসানো গলায় উত্তর এলো, হ্যালো পিয়াল, আমি মৃণালদা বলছি। ওহ, দীর্ঘ নিঃশ্বাস ছাড়লাম। মৃণালদা, কী ব্যাপার, তুমি হঠাৎ? আমার অনেক কথা বলার আছে, আমি দোষী, আমি জানি, কিন্তু তুমি বিশ্বাস করো। মৃণালদা কথাটা শেষ করার আগেই থামিয়ে বললাম, থাক মৃণালদা, আর নিজের দোষ ঢাকতে হবে না, আমি সব কিছুই জেনে গেছি। শুধু একবার হাতে নাতে প্রমাণ পাই, তারপর তোমার আর তোমার মায়ের রেহা নেই। দ্বিতীয় বিয়ে, ছেলে, এইসব স্বপ্ন ভুলেও যাও। হ্যাঁ, আমার বিশ্বাস হচ্ছে না মৃণালদা, তুমি পান্নাকে ভালোবেসে বিয়ে করেছিলে, সন্তান দুটো তো তোমার, কিভাবে তুমি এটা করতে পারলে? ছি ছি, তোমার সাথে কথা বলতে আমার ঘেন্না করছে। শেষে খুন করে দিলে পান্নাকে তুমি। খুনি তুমি, একটা খুনি। উপাস থেকে মৃণালদা আমতা আমতা করে বলে চলেছে, না না পিয়াল, আমি খুন করিনি, আমি পান্নাকে ভালোবাসি। কি করে খুন করব? আমি বিয়ে করতে চাই না।
সে তো মা এসব নিয়ে বাড়িতে অশান্তি করতো, আমি এড়িয়ে যেতে চেষ্টা করতাম। মনে মনে ভাবতাম একদিন সব ঠিক হয়ে যাবে। সেদিন রাতে শুতে যাওয়ার সময় আগে দেখলাম পান্না হরহর করে বমি করছে, গোটা গায়ে মুখে গড়িয়ে গড়িয়ে বমি পড়ছে। আমি গিয়ে ধরবার আগেই ফেনা উঠে সব শেষ। মা কিছুতেই নার্সিংহোমে নিয়ে যেতে দিচ্ছিল না। আমি জোর করে নিয়ে যেতেই জানলাম খাবারে বিষ মেশানো হয়েছিল। আচ্ছা বেশ, না হয় তুমি বিষ খাওনি, অথচ নিশ্চিন্ত জানলে যখন পুরো ব্যাপারটা ধামাচাপা কেন দিতে গেলে? বাচ্চা দুটোর কথা ভেবে। এখন ওদেরকে কে দেখবে যদি মা জেলে যায় আর আমাকে যদি কোর্টের চক্কর কাটতে হয়? সেই ভেবে আমি এই ভুলটা করেছি, কিন্তু পদে পদে আমি এর মাসুল গুনছি। আমাকে এসব বলে কোনো ফল হবে না, আইন যা করার করবে, তুমিও সমান অপরাধী। না না, ভুল করছো পিয়াল, আমি তোমাকে আরেকটা কথা বলতে চাইছিলাম। আমার ছেলেটার খুব বিপদ, তুমি একটু নজর রাখো। আমি বাড়িতে বন্দি প্রায় বলা চলে। পারলে তুমিই পারবে। ঠিক আছে, আমি এখন রাখছি। ফোনটা রেখে দিল। কি বিপদ খোলসা করে কিছুই বলল না তো। আবার ফোন করলাম কিন্তু সুইচ অফ। হঠাৎ মাথায় এলো মৃণালদা বলল পান্নার বিশ্রীভাবে গায়ে মুখে বমি হয়ে গিয়েছিল। তার মানে গলার চেনটাতেও বমি লেগে থাকার কথা। ওটা ল্যাবে পাঠানো যেতে পারে। ওটা তো দাহ করার আগে অবধি ওর গলায় ছিল। তাড়াতাড়ি নিচে গিয়ে ড্রয়ার থেকে চেনটা বার করে দেখলাম, হ্যাঁ এখনও কড়া টকটক গন্ধ। এটাই করবে প্রমাণ। আমার ফোনটা বাজলো। হ্যালো, কে বলছেন? ওপাশ থেকে একটা গম্ভীর চাপা গলা। ম্যাডাম, আমি নার্সিংহোমের পান্না মৈত্র ডেড বডি বেশ কিছুক্ষণ রাখা হয়েছিল সেই মর্গের কর্মচারী বলছি। আপনি একবার আসতে পারবেন? এখানে খুব জরুরি একটা তথ্য পাওয়া গেছে। একা আসবেন কিন্তু? হ্যাঁ হ্যাঁ, আপনি থাকুন, আমি এক্ষুনি আসছি। তাড়াতাড়ি তৈরি হয়ে পান্নার চেনটা পকেটে নিয়ে বেরিয়ে পড়লাম। তার আগে মিস্টার দাকে ফোন করে নার্সিংহোমে ঘণ্টাখানেকের মধ্যেই আসতে বললাম। আর মৈত্র বাড়িতে পাহারা বসাতে বললাম। মৃণালদাকে কেউ বিশ্বাস করি না যদি রাতারাতি পালাই। নার্সিংহোমে আই কার্ড দেখিয়ে মর্গের দিকে যাচ্ছি, একটু তাড়াহুড়োর মধ্যেই আছি। সেদিন দেখাই ছিল রাস্তাটা, গোটা করিডোর আজও ফাঁকা, গা ছমছম করছে। মাঝে মাঝে কয়েকটা মাত্র হালকা আলোর বাল্ব জ্বলছে। একবার পেছন ফিরে তাকালাম, কেউ যেন আসছে মনে হচ্ছে। সেদিনের পান্নার ডাকের কথা মনে পড়ে গেল। আবার যাচ্ছি। এবার মনে হলো কে যেন পেছনে ঝাঁপ দিল, পরিষ্কার পায়ের আওয়াজ মনে হলো। এবার ফোনের লাইটটা জ্বালিয়ে পেছন ঘুরলাম। কই, কাউকে দেখতে পাচ্ছি না তো, কিন্তু পায়ের কাছে একটা নিঃশ্বাসের শব্দ পাচ্ছি। আলোটা নিচে করতেই একটা কুচকুচে কালো বিড়াল মুখে আলো পড়তেই চেঁচিয়ে উঠল। এক লাফে পেছন হয়ে গেল। এবার মর্গের সামনে পৌঁছলাম। একটা ছেলে মুখে গামছা ঢাকা দিয়ে দাঁড়িয়েছিল, আমাকে দেখে বলল, আসুন ম্যাডাম, এই যে ভেতরে চলুন, দেখাচ্ছি। আপনি আগে চলুন, আমি ভেতরটা লাইটটা জ্বালাচ্ছি বলে এক কোণার দিকে গেল। ভেতরে লাইটটা জ্বললো মানে ওই নামমাত্র হালকা টিমটিমে আলো, গন্ধে দাঁড়ানো যাচ্ছে না। বললাম, কি দেখাবে? তাড়াতাড়ি দেখাও। আমি পার্স থেকে রুমালটা বার করতে যাচ্ছি, তখন ছেলেটা পেছন থেকে আমাকে সজোরে ধাক্কা দিয়ে ভেতরে ঠেলে বাড়ি থেকে দরজাটা লাগিয়ে চলে গেল। কি সর্বনাশ! আমি এত বোকা কিভাবে হলাম? এই ফাঁদে পা দেওয়াটা বোকামি হলো ভীষণ। জোরে জোরে দরজাটা পিটাচ্ছি, কেউ আসছে না। ধারে কাছে বোধহয় কেউ নেই। ভেতরে খুব ঠান্ডা লাগছে, কাঁপুনি দিচ্ছে। মনে হচ্ছে যেন অনেক দূর থেকে কারা যেন ওর নাম ধরে ডাকছে। চারপাশে জোরে জোরে কারা যেন নিঃশ্বাস ফেলছে, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। যা দেখতে পাচ্ছি তা শুধু লাশ। গা গুলিয়ে বমি হয়ে গেল, শ্বাসরোধ হয়ে আসছে। মনে হচ্ছে কেউ যেন ওর গলা টিপে মারার চেষ্টা করছে। স্পষ্ট ঠান্ডা হাত দুটো আমার গলাটা চেপে ধরে আছে। আমার চোখ ঠিকটা বেরিয়ে আসছে, আর চোখে দেখতে পেলাম না একটা গাঢ় কালো জমাট অন্ধকার আমাকে জাপটে ধরতে চাইছে। আর পারছি না, আমাকে ছেড়ে দাও। মাটিতে পড়ে যাচ্ছি, সঙ্গে সঙ্গে এই কালো ছায়াটাও আমাকে ঘিরে আসছে। এবার চোখ দুটো বন্ধ হয়ে আসছে।
তখন দেখলাম ওই কালো বিড়ালটা ঝাঁপিয়ে পড়ল ছায়াটার উপর। আমার চোখ বন্ধ, গরম গরম লাগছে, তার সাথে চোখে জলের ছিটে পাচ্ছি, কিন্তু চোখের পাতা দুটো খুব ভারী হয়ে আছে, চাইলেও খুলতে পারছি না। খুলে কি দেখব জানি না। এখনও কি ওই নরকেই আমি? 2-3টে গলার আওয়াজ পাচ্ছি, কেউ কিছু বলছে। দেখলাম নার্সিংহোমের বেডে শুয়ে আছি, সামনে মিস্টার দা আর তার কয়েকজন কনস্টেবল কিছু একটা নিয়ে আলোচনা করছেন। আমি আলগা করে উঠে বসলাম বালিশে হেলান দিয়ে। কাজটা কে করতে পারে আমার সাথে সেটা আন্দাজ করছিলাম। মিস্টার দায়ের কাছে শুনে নিশ্চিত হয়ে গেলাম পান্নার শাশুড়ি মর্গের ডিউটিতে থাকা ছেলেটাকে টাকা খায় এই কাজটা করেছে। ভাগ্যিস আমি এখানে আসার আগে মিস্টার দাকে ঘণ্টাখানেকের মধ্যেই আসতে বলে রেখেছিলাম, না হলে তো প্রাণ কখন বেরিয়ে যেত। ওরা ভাবছে ভেতরে ডেড বডির গন্ধে গ্যাসে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম, কিন্তু আমার সাথে কী ঘটেছে সে আমিই জানি। যাগ্গে, যা হওয়ার হয়েছে, এবার কাজ শেষ করতে হবে। জিন্সের পকেট হাতড়ে পান্নার চেনটা বার করে মিস্টার দাকে দিলাম। এখনই যেভাবে হোক ফরেন্সিক টেস্ট দেওয়ার জন্য। প্রমাণ পেতে দেরি করলে চলবে না। মিস্টার দা সম্মতি জানিয়ে গেলেন। এখন প্রায় মধ্যরাত্রি, তাই রাতটা নার্সিংহোমেই কাটাতে হবে। বাড়িতে এই ধ্বস্ত অবস্থায় ফিরলে মা চিন্তায় পড়বে হয়তো। নার্সিংহোমের বিছানায় এপাশ ওপাশ করছি, তাই ঘণ্টাখানেক কেটে গেছে। মিস্টার দার ফোন এলো। ম্যাডাম, আপনার ধারণা ঠিক ছিল, চেনে বমির স্যাম্পেল পাওয়া গেছে, তাতেই বিষয়টা ছিল। খুব ডেঞ্জারাস বিষ ম্যাডাম, বাজার থেকে কেনা হতে পারে না। নাম কি? ফরেন্সিক এক্সপার্ট বলছে এটা হেমলক নামের বিষাক্ত গাছের পাতা, যা কোনো মানুষের পেটে যাওয়ার ঘণ্টাখানেকের মধ্যেই হার্ট আর কিডনিতে অ্যাটাক করে আর মানুষ মারা যায়। কিন্তু এই গাছ কোথা থেকে পেতে পারে? হ্যালো ম্যাডাম, আরেকটা খারাপ খবর আছে। আপনার কথা মতো মৈত্রবাড়িতে সিভিল ড্রেসে পাহারা বসিয়েছিলাম, ওখান থেকে খবর পেলাম একজন সাধু ধ্রুবকে নিয়ে মাঝরাত্রে কোথাও বেরিয়েছে। সে কি, আপনার পাহারার লোকেরা সেটা দেখলো দাঁড়িয়ে দাঁড়িয়ে? না ম্যাম, ওরা ফলো করেছে, শ্মশানে গেছে। মিস্টার দা, আপনি যতটা পারেন ফোর্স নিয়ে শ্মশান পৌঁছান, আমি ওখানেই থাকবো, বেশি দেরি করবেন না। কথাটা শেষ করে দৌড়ে গাড়ি নিয়ে বেরোলাম। শ্মশানে পৌঁছে দেখলাম মিস্টার দা অলরেডি পৌঁছে গেছেন। আমাকে দেখে বললেন, ম্যাডাম বিপদ আছে, ওই সাধুটা একজন তান্ত্রিক বাচ্চাটাকে বলি দেবে বলে নিয়ে এসেছে। ওই গাজরিদের দল ভেতরে যেতে দিতে চাইছে না, বলছে যা হচ্ছে বাড়ির লোকের সম্মতিতে হচ্ছে। আমি বললাম ওদের সঙ্গে জোর জবরদস্তি করে হাল্লা করার দরকার নেই, তাতে তান্ত্রিক সজাগ হয়ে যাবে। আপনার ফোর্সকে বলুন ওদের ডিস্ট্র্যাক্ট করতে, আর আপনি আর আমি পেছনের রাস্তা দিয়ে ঢুকি, আর সিগন্যাল দিলে যেন ওরা চলে আসে। ওকে ম্যাডাম, গুড আইডিয়া, এই নিন আপনার রিভলভার। আমি আর মিস্টার দা পেছনের পাঁচিলটা টপকে ঢুকলাম। ঘুটঘুট করছে অন্ধকার, কিচ্ছু চোখে পড়ছে না। শ্মশানটা বেশ বড়, কিন্তু খুবই ফাঁকা। মিস্টার দা বললেন উনি আরেক দিকে যাচ্ছেন, আমি যেন অন্য দিকটা দেখি। আমি এগোতে এগোতে দেখলাম দূরে একটা আগুন জ্বলছে। পেছন থেকে আমার কাঁধে একটা ঠান্ডা হাত অনুভব করলাম। চমকে চিৎকার করতে যাচ্ছিলাম, দেখলাম মৃণালদা। আমাকে বলল, তাড়াতাড়ি চলো এইদিকে, ছেলেটাকে মেরে ফেলবে, তোমার অপেক্ষাই করছিলাম। তোমার মতো মেরুদণ্ডহীন লোক আমি দেখিনি। তোমার ছেলেকে বলি দিতে পাঠিয়েছে আর তোমার মা, তুমি কিচ্ছু করলে না। তোমার বউকে মেরে ফেললো, তাও তুমি নির্বাক। আবার ছেলেটাকে কোথায় আগে এসে বাঁচাবে, তা না আমার অপেক্ষা করছো। আমি যদি না আসতাম? না, তোমাকে তো আসতেই হতো, আমি জানি, আর তুমি ছাড়া কেউ পারবে না। জায়গাটায় পৌঁছে গেছি, হঠাৎ পায়ে একটা কি লেগে হুচুট খেয়ে পড়ে গেলাম। আলোটা জ্বালাতে দেখলাম সেই কারো বেড়ালটা মরে পড়ে আছে। গাটা শিউরে উঠল। মৃণালদা বলল, ভয় পেও না, ও তো তোমাকেই বাঁচাতে গিয়েছিল, তাই তান্ত্রিক ওকে মেরে ফেলেছে। সামলে উঠে দাঁড়িয়ে মৃণালদার দিকে তাকালাম। কি যে ছাইপাশ বলছে। তবে ওই বিড়ালটাই তো মর্গে ছিল, সেটা মৃণালদা জানলো কী করে? এই কদিনে কত কী যে ঘটছে। আমাকে ঠিক একটু আগে দাঁড় করিয়ে রাখলো মৃণালদা। বলল,
আমিও ওই লোকটাকে ছুতে পারবো না, তাই যখন দেখবে ধ্রুবর দিকে এগোচ্ছে তুমি চলে এসো। একটা গাছের আড়াল থেকে দেখছি পুরোটা। সেই যে সাধুটাকে মৃণালদার বাড়িতে দেখেছিলাম সেই লোকটা। কি শয়তান, যজ্ঞের আগুন জ্বলছে দাউ দাউ করে, কী সব মন্ত্র পড়ছে। কিন্তু মৃণালদা কই, দেখতে পাচ্ছি না তো। পালালো নাকি? গোটা শ্মশান জুড়ে শুধু শিয়াল ডাকছে, বিশ্রী লাগছে। এতক্ষণ কি অপেক্ষা করবে মিস্টার দা আসলেই গিয়ে ধরবে পিশাচটাকে? পেছনে তখন মিস্টার দা হাজির। রিভলভারটা রেডি করে নিলাম। মিস্টার দাকে অপেক্ষা করতে বলে আমি এগোতে লাগলাম, কিন্তু কিছুটা এগিয়ে যেতেই একটা কারেন্টের ঝটকা আমাকে পেছনে ফেলে দিল। চোখ ধা দিয়ে গেছে, কিচ্ছু দেখতে পাচ্ছি না। প্রচণ্ড ঝড় শুরু হয়েছে হঠাৎ করে। ধুলো, শুকনো বাতাস, পাতা এসে পড়েছে চোখে। মাথার উপর একটা বিকট চিৎকার শুনতে পেলাম। একটা বিশাল আকারের শকুন। এত বড় শকুন হয় নাকি? তাকিয়ে আছি তখন ওই তান্ত্রিক বলল, কি হে গোয়েন্দা, এসে পড়েছ গন্ধে গন্ধে? আমারে ফুল, হালকাভাবে নিয়েছিলাম তোমাকে, মেরে ফেললে ভালো হতো। ধ্রুবকে ছেড়ে দিন, মৈত্র পরিবারের জেল তো হবেই, তার সাথে আপনিও পার পাবেন না। ফোর্স নিয়েই এসেছি। আরে আপনি এত জাদরাল গোয়েন্দা, এটা বুঝতে পারছেন না? এতদিন ধরে মৈত্রকিন্নিকে বোকা বানিয়েছি মাত্র। এই বালককে আমার নিজের স্বার্থে চাই, সিদ্ধি লাভ হবে আজ আমার। অনেক অনেক শক্তি অর্জন করেছি, কিন্তু আমার আরও চাই, আরও অনেক প্রেতাত্মা আমার বসে। এই যে তোমার বান্ধবী তোমাকে বাঁচাতে গিয়েছিল, বেকার বেকার আমার ফাঁদে পা দিল। ভাবলো বেড়াল সেজে গেলে আমি খুঁজে পাবো না, তার শাস্তি পেয়েছে। এই যে দেখছ মাটির সরাই বন্দি হয়ে ছটফট করছে, আর কোনো দিন মুক্তি পাবে না। আর ভালোই হয়েছে তুই এলি, খুব তোর কৌতূহল হয়েছে। দেখ নিজের চোখে কিভাবে আমি সিদ্ধি লাভ করব। ওই শকুন তোকে এখানে আসতে দেবে না, চাইলেও পারবি না। মনে হচ্ছে হাত পা যেন কেউ মাটির সাথে বেঁধে রেখে দিয়েছে। চারিদিকে বিকট চিৎকার শুনতে পাচ্ছি। মনে হচ্ছে শত শত বন্দি আত্মা হাহাকার করছে। প্রচণ্ড ঠান্ডা লাগছে, যেন কেউ ছুঁচ ফুটছে গায়ে। আমাকে উঠতেই হবে। শয়তানটা খাড়া নিয়ে এগোচ্ছে, কিন্তু ওঠা তো দূর, হাতটাও তুলতে পারছি না। অবশ হয়ে গেছে শরীর। তখন দেখলাম পাশের গাছটা থেকে ঝাঁপ দিল মৃণালদা। শকুনটাকে জাপটে নিচে ফেলল। এটা কি দেখছি? শকুনটা কেমন কালো দলা অন্ধকারে পরিণত হয়ে গেছে, কিন্তু ধস্তাধস্তি চলছে মৃণালদার সাথে। হঠাৎ লক্ষ্য করলাম আমি হাতটা তুলতে পারছি। কোনো রকম রিভলভারটা তুললাম, শয়তানটার পায়ে গিয়ে তাক করলাম গুলিটা। হাতটা খুব কাঁপছে, রিভলভারটা চালালাম, কিন্তু গুলিটা ওর পায়ে না লেগে মাটির সরাটাকে ভেঙে ফেলল। তারপর যা দেখলাম তা অনেকেই বিশ্বাস করবে না, কিন্তু আমি করি, কারণ নিজের চোখে সামনে দেখলাম। সবার থেকে বেরিয়ে আসলে একটা কালো জমাট ছায়া গিয়ে চেপে ধরল তান্ত্রিকের গলা। তান্ত্রিকের চোখ ঠিকটা বেরিয়ে আসছে, মাটিতে পড়ে গেল। ঝড় আরও জোরে বইছে। চারিদিক থেকে শেয়াল কুকুরের দল ছুটে এসে খোবলাচ্ছে তান্ত্রিকের দেহটাকে। কান ফাটানো চিৎকার করছে তান্ত্রিক। কোনো রকম শরীরটাকে তুললাম মাটিতে। ধ্রুব শুয়ে আছে, অজ্ঞান হয়ে আছে। ওকে কোলে তুললাম, কিন্তু আর নিজে উঠতে পারছি না। কালো ছায়াটা আমার দিকে এগিয়ে আসছে। ওফ, কী করে পালাবো, উঠতেই পারছি না। এক মনে ঈশ্বরকে স্মরণ করলাম, কিন্তু সামনে এসে সেই ছায়া আমার দিকে নয়, ধ্রুবর দিকে এগোচ্ছে। ধ্রুবকে আড়াল করার চেষ্টা করছি, তখন আমার দিকে তাকালো ছায়াটা। চোখ দুটো আমার চেনা, আমার পান্না। আমি জোরে কেঁদে ফেললাম। পান্না ধ্রুবকে আদর করছে, আমি শুধু কাঁদছি। কেন যে কাঁদছি জানি না। মিস্টার দা কি করছেন? এখনও আসছেন না কেন? এবার মৃণালদা এসে আমাকে ধরে উঠতে সাহায্য করলো। বলল, আমার ভুলের প্রায়শ্চিত্ত আমি করছি পিয়াল। পান্না আর আমার উপর রেগে নেই। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব, তুমি না থাকলে আমার ছেলেটা বাঁচত না। আমি এতক্ষণে একটু সামলেছি, মাথা ঘোরাচ্ছে, কিন্তু কোলে ধ্রুব, তাই চেষ্টা করছে দাঁড়িয়ে থাকার। কিন্তু মৃণালদা ওই শকুনরূপী আত্মাটার সাথে লড়ল কীভাবে? মৃণালদার হাতটা এত ঠান্ডা কেন? এতক্ষণে মিস্টার দা এসে পড়েছেন আমার দিকে।
অবাক হয়ে তাকালেন। শিয়াল কুকুরের ওই তান্ত্রিককে ছিঁড়ে খাওয়া দেখে ফোর্সকেও ডাকলেন। আমার কোল থেকে ধ্রুবকে নিলেন। এরপর বললেন, এই হয় শেষে, শিয়াল কুকুরে ছিঁড়ে খাচ্ছে। তাড়াতাড়ি চলুন ম্যাডাম, এদিকটা ওরা সামলে নেবে। আমাদের মৈত্র বাড়ি পৌঁছতে হবে। ঘণ্টাখানেক আগে মিস্টার মৃণাল মৈত্র গলায় দড়ি দিয়েছেন নিজের ঘরে। আমি মৃণালদার দিকে তাকালাম। মৃণালদা অবলীলায় ছায়ার আকার ধারণ করছে আর বলছে, আমার কিছু করার ছিল না পিয়াল, আগে থেকে এই ব্যাপারটা টের পাচ্ছিলাম। আজই যে ছেলেটাকে নিয়ে আসছে বুঝতে পারি। মা ঘরের দরজা বন্ধ করে রেখেছিল আমায়, এদিকে তোমাকেও আটকে দিয়েছিল। আর পান্নাকে যখন বন্দি হতে হলো তখন আমার আর উপায় রইল না এটা ছাড়া। সঠিক সময়ে না পৌঁছলে আমার ছেলেটা মরে যেত। যজ্ঞের ধোঁয়ায় বিলিয়ে গেল মৃণালদা। আমার পায়ের তলার মাটিটা সরে যাচ্ছে। আমি কি দেখছি, কি ঘটছে আমার সামনে? স্বপ্ন না সত্যি? বাড়ির বিছানায় বসে আছি। 2 দিন পরে জ্ঞান ফিরেছে। অর্জুন এসে জানিয়েছে পান্নার শাশুড়ি পুলিশ স্টাডিকে যাবজ্জীবন ফাঁসি হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। ওই বিষাক্ত গাছ ওদের বাড়িতেই ছিল। মিষ্টি আমাকে দেখাতে চেষ্টা করেছিল, আমি বুঝতে পারিনি। দরজা খোলার আওয়াজ হলো। 2 বড় বড় ব্যাগ হাতে। জানি এবার যেতে হবে, কিন্তু বাচ্চা দুটোকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না। রজত কাকুর বয়স হয়েছে, উনি কিভাবে সামলাবে 2 বাচ্চাকে? তারপর আবার শোকাতাপা মানুষ। অর্জুনের আমার পাশে বসে বলল, দেখো, তুমি ওখানে কি দেখেছো, কি ঘটেছে কিচ্ছু জানতে চাইবো না তোমার কাছে, কারণ যা ঘটেছে তার মোটামুটি একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা পেয়েছে পুলিশ। কিন্তু যা হয়ে গেল সেটা মনে ছাপ ফেলে গেলেও সেটা ছেড়ে তোমাকে বেরোতে হবে, জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমি মাথা তুলে বাচ্চাগুলোর কথা বলতে যাচ্ছিলাম। অর্জুন বলল, আমি ধ্রুব আর মিষ্টির জিনিস মোটামুটি গুছিয়ে নিয়েছি, আর যা লাগবে সেটা ওখানে গিয়ে কিনলেও হবে। এবার তোমারটাও গোছাও। আমাদের বাপ বেটা বেটির কমপ্লিট। কাল সকালের ফ্লাইট, সুতরাং হারি আপ। ইন্সপেক্টর পিয়াল দস্তিদার ফ্রম স্পেশাল ব্রাঞ্চ। আমার আর কোনো কথা আসছিল না মুখে, শুধু অর্জুনকে জড়িয়ে ধরে কাঁদছিলাম। আনন্দে না দুঃখে নাকি কৃতজ্ঞতায় সেটাও জানি না। 1.5 বছর পর ধ্রুব আর মিষ্টিকে নিয়ে এসেছি কলকাতায় রজত কাকুর কাছে, রজত কাকুর বাড়িতে। সবাই পাশের ঘরে আছে, আমি পান্নার ঘরে এলাম। সব কিছু একই আছে। টেবিলে সেই সোল সিস্টার্স ছবিটা, পুরনো অ্যালবামটা ঘাঁটছিলাম। হাত লেগে ছবিটা পড়ে গেল। তুলতে যাব, আবার সে আগের মতো ঠান্ডা হাওয়া। ভয়ে ভয়ে নিচু হয়ে ছবিটার দিকে তাকাচ্ছি, হঠাৎ কাছে দেখলাম মিষ্টির ছবি, পেছনে পিঠে এসে ঝুলছে। ছবিটা তুলে রেখে কোলে তুলে নিলাম। মিষ্টি বলল, মাসিমণি, এটা তোমার আর মায়ের ছোটবেলার ছবি? দেখো না, তুই তোর মায়ের মতো দেখতে। রাগ করে নেমে গেল কোল থেকে। না, আমি তোমার মতো দেখতে। না, পান্নার দেখা আর পাবো না জানি। ও নিশ্চিন্ত মনে ঘুমোচ্ছে এখন, তাই বোধহয় মিষ্টির মধ্যেই ওর ছাপ খুঁজে দেখি বারবার।